কেউ যদি থাকে বেটার হতো। কেউ কি আছেন? তাহলে একটু রেসপন্স করেন, একটু ভালো হয়। আহ, সম্ভবত রেকর্ড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমেই একটা কথা আমরা শুরু করি। এখানে অনেকেই হয়তো আহ, এক একজন এক এক জায়গা লেভেলে আছে। সো প্রথমে আমি আমার পরিচয় দিই। অনেকে হয়তো আমাকে চেনেন অথবা চেনেন না। আমার কথা তো ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? জি ভাই, বুঝতে জি পারতেছি। ভাই। আহ, আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা গুয়াংজু শহরে অবস্থিত। আমি এখানে এগ্রিকালচার কেমিস্ট্রিতে পিএইচডি করছি এবং আমি এই ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত এই সেমিস্টারের জন্য। সো অনেক বিষয়েই হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারবো কেউ যদি এই ইনটেকে অ্যাপ্লাই করেন এবং আহ, আপনার বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। বিগত দিনে আমি যখন এখানে এসেছিলাম এবং আমিও বেশ কিছু আপনার সমস্যার সম্মুখীন হয়েছি। আর সেটা জন্যই এই অ্যাম্বাসেডর গুলোকে আমাদের ইউনিভার্সিটি এরকম করে ডিজাইন করে থাকেন, যে এরা উপকৃত হয়, সাধারণত ওই ন্যাশনাল স্টুডেন্টগুলো উপকৃত হয়। এবং সেই ক্ষেত্রে আমি প্রথমেই আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাতে চাই। ওয়েবসাইটের আগেই আমি আমার স্লাইডটা শো করি। স্লাইড না, আসলে আসলে এর আগে ল্যাপটপ কিংবা পিসিতে বাইরে এটা করা একটু কঠিন। হ্যাঁ, যদি আপনারা খুবই নতুন হয়ে থাকেন তাহলে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হলে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস বলে সার্চ দিলে এখানে একটা অপশন আসবে। দেখেন, এখানে গিয়ে এখানে সচরাচর আমাদের চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টগুলো, ফরেন স্টুডেন্টগুলো সুযোগ পায় না। এবং এখানে গিয়ে দেখেন ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্টুডেন্ট বলে একটা অপশন আছে। তাহলে প্রথমে আপনারা যাবেন চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস বলে সার্চ করলে এই চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পরে দেখেন এখানে গ্রাজুয়েট স্কুলটা আছে, গ্রাজুয়েট অ্যাডমিশন, এখানে ক্লিক করলে এখানে অপশনে চলে যাবে। এবং এখানে যখন কয়েকটা ফরম্যাট আছে দেখেন, এটা প্রথমে লেখা আছে কোরিয়ান, তারপর এটা ইংলিশ, তারপর চাইনিজ। সো আমরা ইংলিশটা সচরাচর ডাউনলোড করব এবং এখানে বেশ কিছু তথ্য পাবো। তার আগে আমরা যেহেতু সবাই এখানে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে, সো রিসার্চ সংশ্লিষ্ট ব্যাপারে কিভাবে আমরা প্রফেসরগুলো পাবো সেটাই আমরা ফার্স্ট ফোকাস করি, দেন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টগুলোতে যাই। এটাই যেমন এই ল্যাবটা আমার আগেই ডাউনলোড করা রাখা আছে। এই দেখেন এখানে আমি সবার ব্যাকগ্রাউন্ড হয়তো জানি না, এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে এবং যারা স্টুডেন্ট নিবে বলে এই সেমিস্টারে অলরেডি তারা কল করছে যে স্টুডেন্ট নিবে। যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এখানে এই যে ৬টা প্রফেসর তাদের ল্যাবে এই সেমিস্টারের জন্য স্টুডেন্ট নিবে। পরবর্তীতে কারো যদি প্রয়োজন হয় আমাকে পার্সোনালি মেইল করলে কিংবা মেসেজ করলে আমি এদেরকে জানিয়ে দেব। এই দেখেন, এটা স্পষ্ট এখানে প্রত্যেক বছরই আপনি হয়তো এই সেমিস্টারে চেষ্টা না করলেও পরের সেমিস্টারেও এখানে সচরাচর এবং এর স্যালারি কত দিবে, অ্যাসিস্ট্যান্টশিপ কত দিবে, পিএইচডিতে কত দিবে, মাস্টার্সে কত দিবে, কি নিয়ে কাজ হয়, এই সংশ্লিষ্ট ব্যাপারে এখানে লেখা আছে। এবং এরপরে দেখেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এবং ইকোনমিক্সে বেশ কিছু এটা হচ্ছে মেজর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দেন এটা পরেরটা হচ্ছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার আছে। তারপরে এখানে হয়তো অনেকেই এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডে আছেন। সো এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছু ডিপার্টমেন্টে এখানে মনে হয় ৪-৫টা প্রফেসর এখানে নিবে। এবং এই লিস্টটা আসলে সবাই যদি প্রয়োজন হয় তাহলে ব্যক্তিগতভাবে আমাকে মেইল করেন অথবা এই ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং উম, এরপরে হিউম্যানিটিসেও কিছু বেশ কিছু প্রফেসর স্টুডেন্ট নিবে। কিন্তু হিউম্যানিটিসে প্রবলেম হচ্ছে এখানে কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা লাগে। এবং সায়েন্স ফিল্ডের বাইরে
যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে তাকে আপনার প্রথমে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেই সচরাচর চেষ্টা করে। এর বাইরে সুযোগটা কম পাই। যার জন্য আ এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেই চেষ্টা করে থাকে। এরপরে আ আমাদের রিকোয়ারমেন্ট গুলো আসলে কি থাকে? চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো কি থাকে? উম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ইউনিভার্সিটির বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে, ক্রাইটেরিয়া থাকে যে কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এটা অফিসিয়াল গাইডলাইন এবং গাইডলাইনে দেখেন এটা হচ্ছে ২ টা রাউন্ডে। এর আগে ১ টা রাউন্ডে হইতো। এখন ২ টা রাউন্ডে। কিন্তু ২ টা রাউন্ডে এর ভেতরে ফার্স্ট রাউন্ডেই সবাই যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন, কারোর গোটা ফাইলটা রেডি থাকে, তাহলে অবশ্যই ফার্স্ট কলে এপ্লাই করাটা উত্তম। ফার্স্ট কলে যদি এপ্লাই করেন তাহলে চান্সটা বেশি থাকে এবং আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ডকুমেন্টস গুলো খুব সহজে আপনারা পৌঁছাতে পারবেন। এবং টিউশন ফি কবে পেমেন্ট করতে হবে গোটা প্রসিডিউরটা এখানে লেখা আছে। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে বের করে নিবেন এবং এই জায়গায় হয়তো আমাকে মনে হয় কয়েকজন মেসেজও করছে। হয়তো তারা এখানে জয়েন করছে কি আমি জানি না। যেমন এখানে এআই কনভারজেন্স এর পাশে লেখা আছে দেখেন যে এই যে ল্যাঙ্গুয়েজ লেভেলটা কোরিয়ান কিংবা ইংলিশ এটাকে বোঝাচ্ছে যে তার যদি কোরিয়ান কিংবা ইংলিশ যেকোনো একটা থাকে সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টে এরা জয়েন করতে পারবে। যদি শুধু 100% কোরিয়ান লেখা থাকে তাহলে তার যদি আইএলটিএস থাকে সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টে সে রান করতে পারবে না। কারণ তার প্রয়োজন হবে কোরিয়ান প্রফিসিয়েন্সি টা প্রয়োজন হবে। না হলে তারা এপ্লাই করতে পারবে না। এবং দেখা যায় অ্যা এটা বেশি প্রবলেম হয় হিউম্যানিটিজ এবং হিউম্যানিটিজ এরই বেশি সমস্যা হয়। কারণ এই গ্রুপে ওরা মেক্সিমামই কোরিয়ানে পড়ায় এবং এগ্রিকালচার এবং ইঞ্জিনিয়ারিং এও বেশ কিছু ডিপার্টমেন্টে এমন ঝামেলা হয়। কিন্তু অ আপনার হচ্ছে মেক্সিমামই এরা আবার অ্যালাও করে। অনেক প্রফেসর থাকে যারা অ্যালাও করতে চায় না এবং এরপরে এখানে আছে এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্স এটা খুবই বড় একটা ভাস্ট ডিপার্টমেন্ট। এটা ন্যাচারাল সায়েন্স এর অধিভুক্ত এবং আরেকটা কথা ন্যাচারাল সায়েন্স আছে, ল আছে এবং আমাদের এটা হচ্ছে ২ টা ক্যাম্পাস এবং আ আমি ১ম এ এরপরে বলছি এলিজিবিলিটি। এখানকার এলিজিবিলিটি যেকোনো ৩ টা থাকবে। অনেক ক্ষেত্রে অনেকের আইএলটিএস ক্লিয়ার নেই। কিন্তু সে যদি প্রফেশন ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে তার আইএলটিএস প্রয়োজন হবে না। কারণ এখানে ৩ টা জিনিস থাকে। একটা হচ্ছে টপিক লেভেল মানে কোরিয়ান প্রফিসিয়েন্সি, আইএলটিএস কিংবা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে প্রফেসরের রিকমেন্ডেশন। প্রফেসর এখানে একটা ফর্ম থাকে যে ফর্ম 1 স্পষ্ট লেখা থাকে। এই ফর্ম 1 যদি প্রফেসর সাইন করে তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকেই না। যদি ইউনিভার্সিটি প্রফেসর ম্যানেজ করে ফেলতে পারে তাহলে এটা থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আবার ইউনিভার্সিটিতে আসার পরে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকে যে ল্যাঙ্গুয়েজ যদি ক্লিয়ার না থাকে তাহলে সে ডিগ্রি পায় না। মানে তাকে হয়তো প্রফিসিয়েন্সি এখন না দিলেও পরবর্তীতে কিন্তু তার ওই প্রফিসিয়েন্সি প্রয়োজন হবেই। না হলে সে ডিগ্রি পাবে না। এই যে যেখানে ফর্ম 1 লেখা আছে, ফর্ম 1 টাই ওই আপনার প্রফিসিয়েন্সি টাইপের আরকি। এবং এখানে হয়তো আ আরেকটা এই যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো কি ডকুমেন্টস প্রয়োজন হয়? আসলে অ্যাপ্লিকেশন করলে এখানে যা আছে আসলে এইরকম কিছু না যে এখানে আমি নিজের মতো করে কিছু বলব। এখানে যে ইউনিভার্সিটির যে গাইডলাইন থাকে এটাই একটু সহজ করে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। যেমন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে অনলাইনে একটা ফর্ম পূরণ করলে সেটা দিতে হবে এবং অনার্স মাস্টার্স এর যদি কেউ মাস্টার্স আসতে চায় সেক্ষেত্রে তার অনার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ম্যান্ডেটরি দিতে হবে এবং যদি কেউ পিএইচডিতে আসে তাহলে মাস্টার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তাকে ম্যান্ডেটরি দিতে হবে এবং প্রফিসিয়েন্সি টেস্ট কিংবা ল্যাঙ্গুয়েজ কোরিয়ান কিংবা আইএলটিএস, টোফেল কিংবা টোফেলগুলো টোফেল এবং না হলে ফর্ম 1 যেকোনো একটা এখানে সাবমিট করতে হবে। তারপরে অথরাইজেশন অ্যান্ড কনসেন্ট রিলিজ এডুকেশনাল রেকর্ড এটা আসলে সচরাচর বলছে এখানে মাস্টার্স যদি কেউ মাস্টার্স কিংবা ইন্টিগ্রেট প্রোগ্রামে থাকে, ইন্টিগ্রেটেড বলতে বোঝায় মাস্টার্স লিডিং পিএইচডি মানে মাস্টার্স এবং পিএইচডি একই সাথে সে ডিগ্রিতে এলিজিবল হয় এবং এখানে একাডেমিক পারপাস লিখতে হবে, স্টেটমেন্ট পারপাস লিখতে হবে, ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট লিখতে হবে
ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট নিতে হবে এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। কেউ যদি স্কলারশিপ বাদেও চেষ্টা করে, কেউ যদি প্রফেসর ম্যানেজ না করতে পারে, সেক্ষেত্রেও সম্ভব। সেলফ ফান্ডেও মাস্টার্স করা সম্ভব, সায়েন্স ফিল্ডেও করা সম্ভব। কারণ এখানে প্রয়োজন হয় তখন ওই প্রফেসর তো সচরাচর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিয়ে দেয়। কিন্তু এখানে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন সে নিজে দিচ্ছে, তখন প্রফেসর না থাকলে অনেক সময় ডিপার্টমেন্ট আসার পরে ডিপার্টমেন্টে কোনো প্রফেসরের আন্ডারে অধিভুক্ত হয়েও পিএইচডি করা যাবে। এটা মনে হয় আমাকে আসিফ, আমার একটা ফ্রেন্ড, মনে হয় আসিফ আছে কি এখানে, ও এই ব্যাপারে কথা বলছিল যে না এটা হবে এবং এখানে 16 মিলিয়ন ওন দেখানো লাগবে এবং লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম প্রফেসর। যদি পিএইচডির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি কিংবা এটা ডিপেন্ড করে যে কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসরের আন্ডারভুক্ত, এবং প্রত্যেকটা ডকুমেন্টসই 3 মান্থের প্রত্যেকটা ডকুমেন্টসই অবশ্যই 3 মান্থ এর বেশি হলে এগুলো অ্যালাউ হয় না, তখন এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। যার জন্য সব ডকুমেন্টসে অ্যাটাস্টেশন করতে হলে 3 মান্থ 3 মান্থ প্রয়োজন হয়। 3 মান্থের বেশি হলে, যেমন ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, যেমন অনেকের ক্ষেত্রে হয়তো একটা ভুল ধারণা আছে যে অ্যাটাস্টেশন টা কিভাবে করতে হবে। অ্যাটাস্টেশনের একটা প্রবলেম হয় যে অ্যাটাস্টেশন কিভাবে করতে হবে। অ্যাটাস্টেশন নিয়ে প্রবলেম হয় যে আমি একবার অ্যাটাস্টেশন করেছি, আর হয়তো অ্যাটাস্টেশন লাগবে না। না, অ্যাটাস্টেশন বারবারই অ্যাটাস্টেশন, কারণ অ্যাটাস্টেশন বাদে আপনার অ্যাপোস্টাইল, যেটাকে অনেকে আমাকে প্রশ্ন করছিল অ্যাপোস্টাইল কিভাবে করতে হয়। অ্যাপোস্টাইল অনলাইনে যেটা আছে ওটা করলে হবে, আবার পরবর্তীতে মিনিস্ট্রিতে যেতে হবে এমন আর কোনো প্রসিডিউর নেই। এবং এই ওয়েবসাইটগুলো গেলেই আপনাদের যে ডকুমেন্টস প্রয়োজন হবে, সেই সকল ডকুমেন্টস আপনারা এখানে পেয়ে যাবেন। এটা শুধু একটু সহজ করার জন্য। সচরাচর আপনাকে কোনো এম্বাসি, এজেন্সি এর অধিভুক্ত হতে হবে, কোনো এজেন্সির সাথে কথা বলতে হবে, ব্যাপারটা এমন না। ইভেন কেউ যদি বলে থাকে যে কোনো একটা প্রফেসর ম্যানেজ করে দেন, আসলে প্রফেসর ম্যানেজ আসলে এভাবে হয় না। প্রফেসর ম্যানেজ করার প্রসিডিউরটাই হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে মেইল করতে হবে এবং ওই প্রফেসর যখন রেসপন্স করবে, তখনই আপনি ওখানে অ্যাক্টিভ হতে পারবেন এবং ওই জায়গা থেকেই আপনার যেই ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে কিংবা যাই আছে, আপনি ইন্টারন্যাশনাল অফিসে অনেক সময় আপনাকে বোঝাইতে পারবেন না যে আসলে কি প্রবলেম হয়। যেমন আমাদের অ্যাম্বাসেডরের যখন মিটিং হলো, মিটিংয়ে আমাদের যখন কথা হলো, যখন কানাডিয়ান একজন অ্যাম্বাসেডর ছিলেন। কানাডিয়ান উনি বলতেছেন যে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট নিয়ে প্রবলেম। আমাদের দেশে প্রবলেম হয় প্রত্যেকটাই কিন্তু মেইন সার্টিফিকেট লাগবে। মেইন সার্টিফিকেট না হলে কিন্তু এই ধরনের এটা হয় না। ইউনিভার্সিটি, যেমন গত একজনের সাথে কথা হলো, সে বলতেছে ভাই আমার মেইন সার্টিফিকেট হয়নি, যার জন্য আমার ভিসা, আমি মূল সার্টিফিকেট মানে আমি ভার্সিটিতে সুযোগ পেয়েছি। ইনিশিয়ালি আপনাকে সুযোগ দেবে, কিন্তু এম্বাসি ওই মেইন সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন জমা নিবে না। সো এতটুকুই। এবং কোরিয়ার ক্ষেত্রে, গোটা কোরিয়ার ক্ষেত্রে এখানে সবাই যেহেতু আছে, গোটা কোরিয়ার ক্ষেত্রেই মূল ব্যাপারটা আসলে কে কতটুকু আপনার ফাইলটা সুন্দরভাবে রেডি করছে। ভিসাটা খুব একটা গুরুত্বপূর্ণ, কিংবা ভিসার ব্যাপারটা খুব একটা প্রবলেম ফেস করে না কেউই। যদি আপনার গোটা ফাইল ঠিক থাকে, তাহলে ভিসা হবে না, আ আ এটা এখনো হয়নি। যে ভিসা আপনার হবেই যদি আপনার গোটা ফাইল ঠিক থাকে। না হওয়ার কিছু নেই, ভিসা হয়। এমন অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিত হওয়ার কোনো কিছু নেই। আপনার সবগুলো ডকুমেন্টস রেডি করতে হবে এবং ডকুমেন্টসে সবসময় চেষ্টা করবেন যে কোনো অথেন্টিসিজম বজায় রাখতে, ভুল কোনো কিছু না দিতে। এবং এটার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা থাকে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5। 5.5 থাকলেই শুধু আমাদের চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি না, অধিকাংশ ন্যাশনাল ইউনিভার্সিটিতেই 5.5 থেকে আপ হইলেই সে সুযোগ পায়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই হয়তো ল্যাঙ্গুয়েজটা আরেকটু বেশি প্রয়োজন হয়। এবং আরেকটা জিনিস, আপনার কতটা সুন্দরভাবে প্রফেসরকে আ গুছিয়ে বলতে পারছেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সুন্দরভাবে প্রফেসরকে ম্যানেজ করতে পারেন, মানে প্রফেসরকে বোঝাইতে পারেন যে হ্যাঁ, আপনার এই বিষয়ে ইন্টারেস্ট আছে। আরেকটা বিষয়, আমি সচরাচর সাপোজ আমি কেমিস্ট্রিতে পড়েছি। তাহলে কি আমি যেকোনো প্রফেসরকে ম্যানেজ করতে পারি? হ্যাঁ, সম্ভব। আপনি কেমিস্ট্রিতে পড়ছেন, আপনি চাইলেই ফিজিক্সের একটা প্রফেসর কিংবা ম্যাটেরিয়াল সায়েন্সের একটা প্রফেসরের সাথে আপনি কাজ করতে পারেন। এটা এরা বিভিন্ন ভাস্ট ফিল্ড থেকে নিয়ে থাকে। যেমন আমি সাম্প্রতিক
আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, বার্থডে মেন্টর প্রোগ্রাম। ওখানে আমার একজনের সাথে কথা হলো। স্যাং হচ্ছে ভিয়েতনামিজ। স্যাং ব্যাচেলর পড়েছে ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স। তা স্যাং এখন মাস্টার্স করছে উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে ডিপার্টমেন্ট ছিল তার ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, কিন্তু সে এখন পিএইচডিতে মাস্টার্সে এসছে উড সায়েন্সে। সো এটা আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে যে কোনো ফিল্ডে যদি আপনি সুন্দর করে আপনার ইন্টারেস্টটা বোঝাইতে পারেন যে আমি এই বিষয়ে ইন্টারেস্টেড, সো যে কোনো বিষয়ে আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে। এবং আপনি সুন্দর করে যদি গুছিয়ে বলতে পারে, তাহলে হয়তো সে এলিজিবল হয়। অনেক ক্ষেত্রে মানুষ ওই বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন জায়গায় কথা বলে, আসলে এজেন্সির প্রয়োজন হয় না। আপনি যদি সুন্দরভাবে একটু গুছিয়ে বলতে পারেন, তাহলে এজেন্সির প্রয়োজন হয় না। এবং শুধু আমার এই চন্নামের জন্য নয়, আপনি দক্ষিণ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতেই আপনি ব্যক্তিগতভাবেই যে কোনো জিনিস ম্যানেজ করা সম্ভব। আমি অনেক সময় কথা বললাম, এবার কারো কি কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন, কিভাবে কি কোন বিষয়ে, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। চাইলে ভিডিও অন করে আসতে পারেন, সমস্যা নেই। কারোর কি কোনো প্রশ্ন আছে? ভাই আমার কিছু কোয়েরি ছিল হ্যাঁ, হ্যাঁ, বলুন। মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। হুম, হুম। আপনি চাইলে আমার ক্যামেরা অনও মাস্টার্স করতে পারেন, একটু দেখতে পারতাম আপনাকে। সমস্যা নেই, যদি প্রবলেম আচ্ছা, না থাকে সমস্যা নেই। হ্যাঁ, বলেন। না অবশ্যই। হুম, হুম, বলেন। আসসালামু হুম। আলাইকুম ভাই। হ্যাঁ, আমার নাম ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। বিল্লাল মিয়া। হ্যাঁ, আমি হ্যাঁ। হচ্ছে আমার অনার্স কমপ্লিট করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হুম, হুম, বিএসসি ইন ফরেস্ট্রি। আমার পাসিং এ হচ্ছে 2022, বাট আমার রেজাল্ট পাবলিশড হচ্ছে আপনার 2024 এ। হুম, হুম, তো এট ফার্স্ট আমি ট্রাই করছিলাম যে সাউথ কোরিয়াতে যাবো। আইএলটিএস দিয়েছিলাম। হুম, হুম, যদিও আইএলটিএস রেজাল্টটা ভালো হয় নাই। হুম, বাট হুম, রিকোয়ারমেন্ট অনুযায়ী, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করে। হুম, তো এখন প্ল্যান করতেছি যে সাউথ কোরিয়াতে মাস্টার্স এর জন্য এপ্লাই করব। হুম, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবজেক্ট চুনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২ টা সাবজেক্ট খুঁজে পাইছি। সেটা হচ্ছে আ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে উড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা হুম, হুম, আমার হুম, ফিল্ডের সাথে যায়। রিসেন্টলি আমি হচ্ছে বিভিন্ন প্রজেক্টে এড আছি, বিশেষ করে রিসার্চ এক্টিভিটিস রিলেটেড। হুম, হুম, যেমন একটা হচ্ছে উড সায়েন্স রিলেটেড, যেমন হচ্ছে আগরুট প্রোডাকশন, হুম, রেজিন ফর্মেশন, এগুলোর সাথে হুম, রিলেটেড যায়, যেটা উড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ভালনারেবিলিটি, মানে ক্লাইমেট চেঞ্জের সাথে মানুষের হেলথ, ফুড সিকিউরিটির সাথে কিরকম ইমপ্যাক্ট হয়। হুম, আমি বসে থাকি না, যাতে করে আমি আমার নিজেকে এক্সপ্লেন করতে পারি বিভিন্ন জায়গাতে। হুম, হুম, তো আমার কোয়েরি হচ্ছে, আমি আমার সার্টিফিকেট গুলো হচ্ছে অ্যাটাস্টেশন করেছি নভেম্বরে। হুম। এখন কি আমাকে আবার অ্যাটাস্টেশন করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য? নভেম্বর, মানে আপনার সার্টিফিকেট যখন আপনি সেন্ড করবেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, আপনাকে আবার অ্যাটাস্টেশন করতে হবে, আবার অ্যাপোস্টাইল করতে হবে। অনলাইন থেকে আবার হ্যাঁ, অ্যাটাস্টেশন আবার করে নিব? ওই সেম ভাবেই, যেমন মাইগভটে যেভাবে করছেন ওই সেম ভাবে আবার অ্যাটাস্টেশন করতে হবে। আচ্ছা, সেকেন্ড যে টপিক হচ্ছে যে আমি ইউনিভার্সিটি গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবো। হুম। করার পরে এটার প্রসিডিউরটা কি থাকবে? আপনার যদি ফর্মটা এইটা অনলাইনে তো ফিল আপ করার পরে, অনলাইনে ফর্মটা ফিল আপ করার পরে আপনার ডিএইচএল কিংবা আদার্স যেসব অনলাইন কোরিয়ার আছে, ফিটেক্স আছে, এইগুলোর মাধ্যমে আপনার হুম, গোটা ডকুমেন্ট সুন্দর করে, আপনার যেমন ওই ডকুমেন্টসের একটা ফাইল দেখাইলাম যে কি কি লাগবে। আপনি উড সায়েন্সে হুম, যদি অ্যাপ্লাই করেন, উড সায়েন্সের রিকোয়ারমেন্ট কি, ফর্ম ওয়ান যদি থাকে, আপনি যদি প্রফেসর ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে ফর্ম হুম। ওয়ানে সিগনেচার করে দিলে আপনার আইএলটিএস ব্যাপারটা যেটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা নিয়েও সমস্যা হবে না। আপনার আইএলটিএস বাদেও আপনার আসা সম্ভব, কোরিয়ায় আইএলটিএস বাদেও আসা সম্ভব। এবং আচ্ছা, বুঝতে পারছি। গোটা ওইভাবে যেভাবে সাজাইতে হবে আপনাকে, কিন্তু যদি প্রফেসর পার না পান, তাহলে 16 লাখ মিলিয়ন, এটাই আপনার বাংলাদেশি টাকায় হয়তো 13 লাখ না 12 লাখ হয়, এরকম কিছু একটা ফিগার হয়। আপনি এই টাকাটা দেখাইতে হবে হুম, আপনার ব্যক্তিগতভাবে। এবং ওকে। এক্ষেত্রে আমি আপনাকে, আপনি যদি উড সায়েন্সের সাথে আপনার ইন্টারেস্ট মিলতেছে, আমি ভিয়েতনামিজ একজনের সাথে, আমি আমি তার বাড্ডি মেন্টর নামে আরেকটা হুম, টপিক আছে। বিশ্বাস করেন ভাই, ওকে। ইংলিশ কি জিনিস সে বোঝে না। ইংলিশ যে একটা জিনিস সে বোঝে না। সে উড সায়েন্সে প্রফেসর ম্যানেজ করেছে। তা আমি তার সাথে কথা বলছি, সে বলতেছে, "আমি তোমার সাথে আজকে ১ম ইংলিশে কথা বললাম।" বুঝতে পারছেন আচ্ছা ব্যাপারটা? ভাই, তাহলে আপনি উড এ সায়েন্সের সব প্রফেসরকে সুন্দর করে মেইল করেন,
হয়তো আপনার উম, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে হঠাৎ মাঝ থেকে কেটে গেছে। যার জন্য কেউই হয়তো ভালো করে কথা শুনতে পারেননি। আমরা আবার শুরু করি, হ্যাঁ? আ মনে হয় বিল্লাহ মিয়া হয়তো কিছু বলছিলেন। হ্যাঁ, ভাই আরেকবার বলুন আপনি। আপনার কি জানি একটা কোয়ারিজ ছিল? ভাই বিষয় হচ্ছে আ ওভারঅল হচ্ছে আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য এপ্লাই করব। হুম, হুম, তো এখন আমার কোয়েরিটা হচ্ছে আমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট ওইটা হচ্ছে ইউনিভার্সিটি ফিল আপ হয়। হুম, সেকেন্ড হচ্ছে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে হুম, আপনি কিছু গাইডলাইন দিলে ভালো হয় আর কি, আপনি যদি দিতেন। সেকেন্ডলি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা অ্যাকচুয়ালি আমার একেবারেই জানা নাই যে এটা কিভাবে করতে হয়। বিশেষ করে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় দেখলাম, ওই অনলাইন ফর্ম ফিল আপ করা, তারপর অ্যাপ্লিকেশন একটা ফি আছে ৮ থেকে ১০,০০০ টাকার মতো ইউনিভার্সিটিতে দেখলাম। হুম। তো ওই ফিটা কিভাবে পেমেন্ট করতে হবে? তা ফার্দার আমাদের কি কি ডকুমেন্ট রেডি করে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে, ওইটা হলে বেটার হয়। যেমন আমি আপনাকে বললাম যে আমি অ্যাটাস্টেশন করেছি নভেম্বরে। সো আবার আমাকে অ্যাটাস্টেশন করতে হবে। আপনি বলছিলেন। তো হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা আমি নিয়ে আসছিলাম আমার গত বছরের জুনে। আমি যেহেতু সিলেট থাকি, আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো তো ওইটা আবার করতে হবে আই থিংক। হুম, হুম, আপনি বললেন অ্যাপোস্টাইল। হুম। তো ওই ডকুমেন্ট আর কি, কি ডকুমেন্ট লাগে? ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আর হচ্ছে সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেশন, হুম। আম আর কিছু লাগে কিনা? পাসপোর্ট? হ্যাঁ, আপনাদের তো একটা ডকুমেন্টস দেখালাম যে কি, কি ডকুমেন্টস লাগবে। তারপরে ওকে আমি আরেকবার যাচ্ছি যে কি ডকুমেন্টস লাগবে। এই সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলো ছাড়াও আর কি, কি এক্সট্রা ডকুমেন্ট গুলো লাগে আচ্ছা। যেগুলো সচরাচর লাগে না সাউথ কোরিয়াতে? আ যেমন অন্য এটা কান্ট্রিতে লাগে না, আ বাট সাউথ কোরিয়াতে লাগে। আপনার হচ্ছে আ এখানে হচ্ছে বাবা-মায়ের এনআইডি কার্ড লাগবে। এটা যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটার ট্রান্সলেশন ফর্ম লাগবে। জি। ট্রান্সলেশন ফর্ম লাগবে। কিন্তু আমার বাবা নাই। আমার বাবা নাই, বাট আমার মা আছে। মার পাসপোর্ট আছে। বাবার এটা এনআইডি কি কার্ড হবে? নাই? না, আমার বাবা মারা গেছে ২০০৬, তারপরে আর এনআইডি কার্ড নিয়ে কোনো উনি ডকুমেন্টস মারা গেছে। আচ্ছা, আচ্ছা। তাহলে বার্থ সার্টিফিকেট দিতে হ্যাঁ, হবে। বাট এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটে তো আপনার হচ্ছে বাবা বাবার কিছু তো থাকবেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে ডেট আছে। ডেথ হ্যাঁ, সার্টিফিকেট হ্যাঁ। উঠাইছি। তো আপনাকে ডেফিনিটলি শো করতে হবে যে জি, আচ্ছা। আপনার বাবার ডকুমেন্টস যখন দিবেন, তাহলে সেটার ডেথ হুম, সার্টিফিকেট দেয়া লাগবে যে হ্যাঁ, তিনি মারা গেছেন, তিনি জীবিত নেই। এই মর্মে আপনি যখন শো করবেন, তখন হচ্ছে হুম। আপনার আ ওই ডকুমেন্টসটার প্রয়োজন হবে না। তাছাড়া এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এরা হচ্ছে কখনোই কোনো কিছু স্যাক্রিফাইস করে না। বাট বিষয়টা হচ্ছে আমাদের যে ফ্যামিলিটা, হুম, আমরা ৭ ভাই। তার হুম, মধ্যে সবাই সেপারেটেড। হুম। তো সবার নাম কি এখানে আসবে? অ্যা হ্যাঁ, সেটা দিয়েন সমস্যা নাই তো। ফ্যামিলির যারা আছে সবাইকেই অ্যাডজাস্ট করান। আপনার ওকে। একটা ফান্ড এর ইস্যু তো থাকবেই। ফান্ড নিয়ে আপনার একটা ইস্যু তো হুম, থাকবে। হুম। সো ফান্ড আপনি কোথায় দেখাবেন? যদি প্রফেসর না পান। আমার হচ্ছে, আচ্ছা, আমি নিজে জব করতেছি। জবেরটা দেখাবো এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি তো। তো ওইটা আচ্ছা। দেখাবো নিজের ব্যাংকে, টা দেখাবো আরকি। নিজের ব্যাংকে দেখাবো। এটা কি প্রবলেম হবে? না সমস্যা নেই। আপনার নিজস্ব অ্যাকাউন্ট যদি আপনি সোর্স অফ ফান্ড এভাবে দেখালেও সমস্যা হয় না। এটা কোনো ইস্যু না। আপনার আ যেকোনোভাবে আপনাকে শো করাতে হবে যে ইউ আর এলিজিবল। দ্যাটস ইট। ওকে। এটা কোনো ইস্যু হবে না। তবে আমি বলব যে আপনি হচ্ছে চেষ্টা করেন যে
আ যেকোনোভাবে যে প্রফেসর ম্যানেজ করা পসিবল কিনা, হ্যাঁ? আসলে দিন শেষে আমরা যতই এটা ওটা বলি, কিন্তু দিন শেষে এটা কিন্তু হুম, হুম, খুবই একটা পেইনফুল ব্যাপার। এটা আসলে সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই তো অনেক ক্ষেত্রে করছে না। শত, শত লোক, হাজার, হাজার লোক এটা রান করতেছে। হুম, হুম, কিন্তু তারপরেও আমার সাজেশন থাকবে চেষ্টা করেন সায়েন্স বলব না যে হুম, আপনি হচ্ছে প্রফেসর ফান্ড বাদে চেষ্টা করেন। প্রফেসর ফান্ড বাদে চেষ্টা করলে দিন শেষে তাকে অনেক স্ট্রাগল করতে হয়। এই দেখেন এখানে আমি তো মনে হয় এটা বলেছি। সকল সার্টিফিকেট, হুম, ট্রান্সক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর বাইরে আ স্টেটমেন্ট, ফ্যামিলি রিলেশন ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম প্রফেসর যদি অনেক ক্ষেত্রে প্রফেসর রিকমেন্ডেশন লাগে। হুম, হুম, তারপরে আপনার হচ্ছে বাবা-মায়ের এনআইডি কার্ড এই টাইপের কিছু একটা দেওয়া লাগবে এবং কমন কোয়ালিফিকেশন কন্ডিশন, আ ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এবং সবগুলোই বাবা-মায়ের আপনার হচ্ছে এনআইডি কার্ডটা কিন্তু অবশ্যই ট্রান্সলেট করতে হবে। আপনি যদি কোনো বাংলা ডকুমেন্টস থাকে সেটা আবার ট্রান্সলেটেড ফর্ম দেয়া লাগে। ও আচ্ছা। যেটাই দিবেন সেটার আবার ট্রান্সলেটেড ফর্ম দেওয়া লাগবে। ট্রান্সলেটেড দিলে আবার এটাই প্রবলেম আরকি। ট্রান্সলেটেড ফর্ম না দিতে পারলে। মানে ওটা রিসিভ করে না। আচ্ছা, এবং অ্যাপোস্টাইল করার পরে কিন্তু আবার নোটারাইজ করতে হবে আপনার ডকুমেন্টস। এটার লিগালাইজেশন হওয়ার একটা ডকুমেন্টস লিগাল করতে হয়। লিগাল করতে হলে সেটার আবার ডকুমেন্টস আপনার হচ্ছে অ্যাটাস্টেশন এর পরে নোটারাইজ করতে হবে, তারপরে পাঠাইতে হবে। এবং আমি সবসময় সাজেস্ট করি যে এমনভাবে যেসব ডকুমেন্টস পাঠাবেন প্রত্যেকটাই খুব নিখুঁতভাবে পাঠাবেন। তাহলে 2nd বার পাঠাতে হবে না। 2nd বার যদি পাঠাইতে হয় তাহলে প্রত্যেকবার ডিএসএল করতে ৩৫০০ না ৳৪,০০০ লাগে। আপনি একটা পেপার এক্সট্রা হুম, দিলে তো কোনো অসুবিধা নয়। কিন্তু আপনার যখন আ এ আ আপনার হচ্ছে একটা পেপারের জন্য আমার একটা শুধু স্পেলিং একটা ভুল ছিল। যার জন্য আমি আবার 2nd বার পাঠাইছিলাম। আবার ৳৪,৫০০ খরচ। সো আমি বলব যে একটা পেপার একটা এক্সট্রা দেন, সমস্যা কি? আচ্ছা। ওকে, ঠিক আছে। বুঝতে পারছি। আর এমনি ইউনিভার্সিটিতে কোনো অ্যাকাউন্ট, যেমন ইটালিতে এপ্লাই করার জন্য একটা ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। না, সাউথ এটাও তো কোরিয়ার আপনার জন্য ওই কি এরকম অনলাইন কোনো? অ্যাপ্লিকেশন করার সময় আপনার তো মনে হয় একটা অ্যাকাউন্ট খোলা লাগবে ওই সময়। না, ও আচ্ছা। অনলাইন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন তো আগে করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে আপনার টিউশন ফি পেমেন্ট করতে হবে। সরি, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তারপরে আপনার ওই অ্যাপ্লিকেশন ওই যে অনলাইন পোর্টালের আপনার ২ পেজের একটা ফর্ম দিবে। তখন ওই ফর্ম সহ এইবার আপনি আপনার সকল ডকুমেন্টস রেডি করে এখানে সেন্ড করতে হবে। এবং গোটা কোরিয়ার প্রসিডিউরটা সেম। ও আচ্ছা। এটাতে কোথাও পাচ্ছি না নোটিসড। ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেছে, পাচ্ছি না আমরা, তাই না, জিজ্ঞেস করলাম ইউনিভার্সিটি আপনাকে। ওয়েবসাইটে যেতে হবে না। লিখতে হবে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস। গিয়ে ওখানে গ্র্যাজুয়েট অফিসে গেলে গ্র্যাজুয়েট প্রোগ্রামে গেলে আপনি খুঁজে পাবেন। গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাওয়ার পর ওইখান থেকে লগইন করতে হবে। লগইন এ গিয়ে রেজিস্টার। না। আচ্ছা, আপনাকে আমি আরেকবার দেখাই দেই। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্ক্রিন যদি দেখতে পারেন তাহলে লেখেন, এই দেখেন চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস লেখা দেখেছেন? হ্যাঁ, ঠিক আছে। এটার এটা উপর দিছি। প্রেস করলেন। এই দেখেন এরকম একটা লেখা আসবে। এই দেখেন চন্নাম ন্যাশনাল হুম, ইউনিভার্সিটির উপরে ইন্টারন্যাশনাল jnu.ac.kr পাচ্ছেন? হুম, হুম, হুম। এখানে গেলে এখানে ক্লিক করলে দেখেন এখানে আ গ্রাজুয়েট অ্যাডমিশন আছে। অথবা এখানে প্রেস করলে এই দেখেন এখানে গ্রাজুয়েট অ্যাডমিশন এ যেতে হবে। অ্যাডমিশন এ যাওয়ার পরে দেখেন গ্রাজুয়েট অ্যাডমিশন আছে। এই দেখেন এখানে হুম, গিয়ে হুম। এই দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে যেতে হবে। এটা আমার তো আমি ফোনে শেয়ার করতেছি তো এটা পিসি ছাড়া এটা অন হয় না। এই অনলাইন অ্যাপ্লিকেশনে আচ্ছা। গেলে এখানে গিয়ে আপনি রান করতে পারবেন। এখানে গেলে আপনার সকল ডকুমেন্টস ইনপুট করতে পারবেন। আর ল্যাব ইনফরমেশন তো দেখালাম। আর আপনার হুম, এখানে হুম। এই যে ইংলিশ লেখা আছে এটা হচ্ছে আপনার গাইডলাইন। যে কিভাবে আপনি গোটা প্রসিডিউরটা কমপ্লিট করবেন। আই থিংক আপনি বুঝতে ও পারছেন। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ ভাই। ওকে। এর জন্য আচ্ছা ফার্দার ভাই, কোনো টাকাটা যেটা অ্যাপ্লিকেশন ফিটা কিভাবে পেমেন্ট করতে হবে? পে করতে হবে? অ্যাপ্লিকেশন ফি আপনি আপনার হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ফি পি পেমেন্ট করা যায়, সমস্যা নেই। ক্রেডিট কার্ড দিয়ে করা যায়? হ্যাঁ। আচ্ছা। এই যে এখানে ক্রেডিট কার্ডে তাহলে কি যে আরএম কি বলে যেটা, সাউথ কোরিয়ান ওন যেটা ওইটাই ভরতে না, আপনি হবে ডলারে কার্ডে, পেমেন্ট করবেন। নাকি? মনে হয় $50 না কত $40 না কত জানি লাগে। ওই ডলার পেমেন্ট করে ডলার এন্ডোর্স করলে পেমেন্ট করা যায়।
জি, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক ওইটা আছে। দিয়েই হয়ে যাবে তাহলে হ্যাঁ, হ্যাঁ, আশা হয়ে করি। যাবে, সমস্যা নেই। মোটামুটি আইডিয়া হ্যাঁ, হইছে। ওকে, ঠিক আছে। আপনার ফার্দার কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেন। আমি ভাই চেষ্টা আমি আমার সিভিটা যেটা আপনাকে পাঠায় রাখবো। আপনি যদি সাজেস্ট করেন যে কোন প্রফেসরকে মেইল করাটা আমার জন্য ইজি হবে এটা আসলে বা কোন ফরমেট honestly speaking আমি আপনাকে এই সাজেশন করতে পারব না। এই সময় আমার নাই। তবে আপনি যেহেতু উড সায়েন্স এ বলছেন, উড সায়েন্স এ হচ্ছে হুম, খুব সহজেই আপনি প্রফেসর ম্যানেজ করতে পারবেন। ইভেন আমি বললাম না, একটা ভিয়েতনামিজ একটা ছেলে, সে আসলে কথা বলতে পারে না ভাই। হুম, হুম। ইংলিশটা বোঝে না। তো আমি বলতেছি যে, "তুমি কথা বলো কিভাবে?" প্রফেসরের সাথে বলছে আমি মেসেজ করি। মেসেজে আসলে ট্রান্সলেট করে। আমি ওর বার্ডিমেন্টও তো আমার সাথে মাঝে, মাঝে দেখা করি। বললে আমি ইংলিশ লিখে ভিয়েতনামিজ ট্রান্সলেট করি। ও ভিয়েতনামিজ দেখে রিপ্লাই করে। তা ওই ছেলে যদি পারে তাহলে আপনি কেন নয়? না রিসেন্টলি যে উড সায়েন্স নিয়ে আমার কাজ হচ্ছে মাইক্রোটোম প্লাস হচ্ছে উড উড অ্যানাটমি, সায়েন্স আপনি জার্নাল আপনার স্ট্যাটিক এগুলো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বললেন কোন সাবজেক্ট জানি? ফরেস্ট্রি। ফরেস্ট্রিতে আপনি দেখেন না, ফরেস্ট্রিতে স্পেশালি এগ্রিকালচার এর ফিল্ডে দেখতে পারেন। যেকোনো ফিল্ডে আপনি চেষ্টা হুম, করে হুম, দেখেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দিকে চেষ্টা করবেন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দিকে দেখেন আমাদের হুম, হুম। এগ্রিকালচারের একটা ডিপার্টমেন্ট আছে বায়ো কনভার্জেন্স বায়োসিস্টেম অ্যান্ড কনভার্জেন্স না কি জানি একটা আ বায়ো কনভার্জেন্স কি ডিপার্টমেন্টের নাম? আ ওখানে ৪ জন ৩ জন প্রফেসর স্টুডেন্ট নিবে। মেইল করে দেখেন না? একটু গুছিয়ে পড়াশোনা করে দেখেন, আ মেইল করে দেখেন। প্লান্ট নিয়ে কাজ করে। ফরেস্ট্রি সমস্যা নেই। প্লান্টের দেখেন অ অ প্লান্ট সায়েন্স এ একজন প্রফেসর স্টুডেন্ট নিবে। চেষ্টা করে দেখেন এই আমি যখন আচ্ছা ওই প্লান্ট ল্যাব সায়েন্স? হ্যাঁ, হ্যাঁ, ল্যাব ইনফরমেশন এ দেখেন জি। পাঠাইলাম। ওই ল্যাব ইনফরমেশন ওখান থেকেই কিছু প্রফেসর নিবে। ওই প্রফেসর গুলো এট লিস্ট মেইল করে দেখেন। তারপরে গোটা ফ্যাকাল্টিতে যাবেন। ওই যে বললাম না উনি পড়া হচ্ছে ম্যাথমেটিক্স ইনফরমেটিক্স এ, উনি প্রফেসর পাইছে হচ্ছে এগ্রি এই আ বা উড সায়েন্স এ। হাউ ইট পসিবল? সো যেকোনো ফিল্ডে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং যেকোনো ফিল্ডে চেষ্টা করে দেখেন, সুযোগ পাবেন। অনেকে কেমিস্ট্রি পড়ে এখন ম্যাটেরিয়াল সায়েন্স এ কাজ করে। কেমিস্ট্রি কোথায়, ম্যাটেরিয়াল সায়েন্স কোথায়? সো চেষ্টা করে দেখেন, হয়তো সুযোগ পাবেন। আপনার মিউট করা ভাই। আমি আপনার প্রোফাইলটা দেখছিলাম আপনি বাউ থেকে পড়াশোনা করছেন। তো না আমি আমার ভাবলাম যে আমি ভাই তো না আমার পড়াশোনা আরেকটু ডাইভার্সিফিকেশন আছে। আমার ব্যাচেলর ছিল বিশ্বভারতীতে, ইন্ডিয়াতে। তারপরে আমার আচ্ছা, মাস্টার্স হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আমি পিএইচডি তে বাউ আছি। থেকে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বাও থেকে। ও সো আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আ আছে। থ্যাংক ইউ। জি ভাই। আমি আপনার সাথে মেসেঞ্জারে আবার কথা ওকে, বলব ঠিক আছে। একটু সমস্যা নেই। রিপ্লাই প্রয়োজন হলে দিলে। আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় ভাই ইন বলেন। সেশনটা চালু হয় মানে ক্লাস শুরু হয় কবে থেকে? আর হ্যাঁ, ভিসা সেশন হচ্ছে পাওয়ার ২ টা। সময়টা কবে থেকে? সেশন হয় হচ্ছে ২ টা। একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন, আরেকটা হচ্ছে মার্চ সেশন। মার্চ ইনটেক সেপ্টেম্বর। একটা ফল, একটা স্প্রিং। মার্চের ১ ও তারিখ আচ্ছা। থেকে এটা শুরু হয়। আর সেপ্টেম্বরের আপনার হচ্ছে ১ তারিখ থেকে শুরু হয়। এবং মনে রাখবেন এটার থেকে ৪ মাস থেকে আগে থেকে শুরু হয়। এখন হচ্ছে আ এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, হুম, হুম, সেপ্টেম্বর। এখন ৪ মাস আগে এখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। মার্চের থেকে ৪ মাস হুম। পেছে আসবেন। সেপ্টেম্বর থেকে ৪ মাস পেছে আসলে এই সেশনগুলো কোরিয়ার সব ইউনিভার্সিটির সেশন একইভাবে শুরু হয়। জি আচ্ছা ভাই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ। আমি আপনার সাথে যোগাযোগ করব। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ কি কোনো কথা বলতে চাচ্ছেন? রাকিবুল মেসেজ করছেন কি একটু আপনার সামনে আসেন, একটু অডিওটা অন করেন, আপনার প্রশ্নগুলো একটু করেন তাহলে আপনার উত্তর দেওয়ার চেষ্টা হ্যালো, করছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি চাইলে আপনার ক্যামেরা অন করতে পারেন, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে ভাই, করতেছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। বলেন, আপনি মনে হয় আমার LinkedIn এ মনে হয় মেসেজ করছেন। জি ভাই, বলেন। আমি আপনার লিঙ্কডইনে মেসেজ করছিলাম হ্যাঁ, ভাই। হ্যাঁ, বলুন, বলুন। আমি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি ফিজিক্স এমএস কমপ্লিট করছি হুম, তো। তো আমি ওই যে আপনার লিঙ্কডইন প্রোফাইলে যে চংনম ইউনিভার্সিটি সম্পর্কে দেখছি। হুম, হুম, ওইখানে আমার যে মেজর প্রশ্নটা ছিল ভাই, হুম। ওইটা হচ্ছে কি মানে ইংলিশটা ওটা একেবারে ইংরেজিতে পড়াবে ওই রকম কোনো কোর্স নাই, লেখা আছে কোরিয়া অথবা ইংলিশ। এখন আমার আইএলটিএস আছে, তো ওইটাতে কি আমি মানে আমার কোরিয়ান কোন ইয়ে লাগবে কি মানে না, কি না, 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 প্রফিসিয়েন্সি না, লাগবে না, কি না, এটা না, একটু সমস্যা বলবেন? নেই। ওটা লাগবে না। আপনার ইংলিশ কিংবা কোরিয়া যে অপশন গুলো আছে ওখানে কিছু আপনার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলেই হয়, সমস্যা নেই। আইএলটিএস থাকলেই আপনি ওখানে এলিজিবল হবেন, সমস্যা নেই। আর ভাই আমার এই যে শুধু প্রভিশন সার্টিফিকেট পাইছি, তো আমাদের তো মানে সমাবর্তন হয় নাই। যদি এজন্য মেইন আপনার সার্টিফিকেট আর কি লাস্ট নাই। সেমিস্টারে শেষ করেন, তাহলে আপনার সমস্যা হবে না। লাস্ট সেমিস্টারে শেষ করলে। মানে আমি ৬ ভাই মাসের প্রভিশনাল ভিতরে। সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবো? আপনার কত সালে ব্যাচেলর কিংবা মাস্টার্স শেষ হয়েছে? আমার ভাই 2025 সালের জানুয়ারিতে মাস্টার শেষ হয়েছে আর কি ভাই। ২৫ সালের জানুয়ারি। এখন ২৬ জি জি। এপ্রিল। না, তাহলে হবে না।
6 মাসের ভিতরে থাকলে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে সম্ভব। ও আচ্ছা, তাহলে ভাই আমাকে হচ্ছে মেইন সার্টিফিকেট মে দিয়ে কোনোভাবে হচ্ছে অ্যাকোয়ার হ্যাঁ, করতে হবে, আপনি করতে ১ম হবে। অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। কিন্তু আসার পরে মেইন সার্টিফিকেট জমা দিতেই হবে। ও আচ্ছা ভাই, ওইটা সমস্যা নেই ভাই, আমি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে কোনোভাবে ম্যানেজ করে নিবো আর হ্যাঁ, কি। হ্যাঁ। মানে হচ্ছে আমি প্রাইমারি ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার ব্যাপারে না, বলতেছিলাম আর আপনি কি ভাই। এখন যে অ্যাপ্লিকেশন করে ওইখানে হচ্ছে ফেলতে আমি পারবেন, প্রফেশনাল সমস্যা নেই। করতে পারবো। কিন্তু পরবর্তীতে আপনার এমবাসি কিন্তু মেইন সার্টিফিকেট ছাড়া জমা নেন। ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলেও এমবাসি মেইন সার্টিফিকেট ছাড়া জমা নেয় না। জি 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 ভাই। আর একটা কোশ্চেন হচ্ছে ভাই, আমার হচ্ছে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, তারপরে বাবা মায়ের যে বার্থডে হুম, সার্টিফিকেট আছে, হুম। ওইগুলা সব হচ্ছে ভাই ইংলিশে করা আছে, ওইগুলা কি আমার অ্যাপোস্টাইল করতে হবে হ্যাঁ, নাকি আমি ডিরেক্ট জমা দিতে পারবো? না, এটা অ্যাপোস্টাইল করতে হবে না, এটা নোটারি পাবলিক করতে হবে। নোটারি করতে হবে। নোটারাইজ করতে হবে। ও ও ট্রান্সলেট আচ্ছা করে ভাই, নোটারাইজ ইংলিশে করতে হবে। মানে হচ্ছে সবগুলো ভাই ইংলিশ আছে? হ্যাঁ, ট্রান্সলেট করে নোটারাইজ করতে হবে। ইংলিশেই আছে ভাই, মানে হচ্ছে ট্রান্সলেটর কি দরকার হবে তাহলে? এ টু জেড পুরাটা ইংলিশে করা আছে তো। ওই যে আমার বাইরে আবার বিদেশে তো হচ্ছে আপনার মানে বিদেশি কোম্পানিতে জব করে আচ্ছা, তো, তাহলে তো সমস্যা নেই। ওনাদের যদি হচ্ছে ইংলিশে হ্যাঁ, হ্যাঁ, ডকুমেন্ট যদি লাগতেছে ভাই। ইংলিশে থাকে তাহলে ওটা নোটারাইজ করবেন রিসেন্ট রিলিজ, তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর হচ্ছে ভাই চংনম হচ্ছে ভাই মানে কম্পিটিশনটা কেমন আর কি? মানে হচ্ছে এই যে আহ, এমএসসি, আমি হচ্ছে মূলত আচ্ছা, এমএসসি করতে চাচ্ছি ভাই। আচ্ছা, সমস্যা নেই। এর হচ্ছে কমন অ্যাফেয়ার্সটা হচ্ছে আসলে কোরিয়ান ইউনিভার্সিটি গুলোতে অনেক ইউনিভার্সিটি আছে। আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক ভালো থাকে আপনার ইউনিভার্সিটির চান্স হয়ে যায়। প্রফেসর যদি ম্যানেজ করতে পারেন তাহলে এটা কম্পিটিশন ইস্যু হয় না। যে পরিমাণ স্টুডেন্ট আপনার এরা এনরোল করতে পারে তার স্টুডেন্ট বরং আরও ফিলফিলি হয় না। আই থিঙ্ক, আই এম নট শিওর, আই এম নট এক্সপার্ট অ্যাবাউট দিস থিং, জি জি জি। বাট আমার পার্সোনাল ভিউটা এমন যে জি ভাই, বুঝতে পারছি ভাই। আপনার হচ্ছে আ- আ- হ্যাঁ, বলেন। বলতেছি আমি হচ্ছে ভাই ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে চংনম ইউনিভার্সিটি কয়েকজন প্রফেসর হচ্ছে মেইল করছি, হুম। কিন্তু মেইলে রিপ্লাই পাইনি আর কি। এখন আমি আর হচ্ছে আমার আপনি একাডেমিক প্রোফাইলটা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি আমাকে ব্যক্তিগতভাবে শেয়ার করেন, সমস্যা নেই। ম্যাটেরিয়াল সায়েন্সে আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি ম্যাটেরিয়াল সায়েন্সে শরীফুল ভাই নামে একজন ছিলেন। রাজশাহী ইউনিভার্সিটি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়া, এখান থেকে পিএইচডি করে এখন পোল্যান্ডে চলে গেছেন ম্যাটেরিয়াল সায়েন্সে। জি ভাই জি। সো জি ভাই। ম্যাটেরিয়াল সায়েন্সের বিশাল ফান্ড আছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল মেকানিক কিছু আপনার যদি কোনো টপ ফান্ডেড কোনো কিছু বলা হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে মেকানিক্যাল, বেশ কিছু ফ্যাকাল্টিতে বিশাল ফান্ড থাকে। অন্যরা হয়তো স্ট্রাগল করতেছে জি ভাই। সার্ভাইভ করার জন্য, কিন্তু এরা হ্যান্ডসাম মানে ফান্ড থাকে। সুন্দর করে গুছিয়ে মেইল করেন, ইনশাল্লাহ পজিটিভ কিছু পাবেন। দ্যাটস ইট। জি ভাই। জি ভাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, রিফাত তাবাসসুম, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। আপনি মনে হয় অনেক সময় ওয়েট করছেন, একটু বলেন। হ্যাঁ, শুনি। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। রিফাত তাবাসসুম, আপনি মনে হয় আপনার ডকুমেন্টস প্রিপারেশনের জন্য কি জানি কথা বলতে চাচ্ছিলেন। শাওন, কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বল। হ্যাঁ, শাওন আমার হচ্ছে ইউনিভার্সিটির জুনিয়র আমার। ভাই হ্যাঁ, বল বল। হ্যাঁ, আমি তুই করেই বললাম। হ্যাঁ, সবার সামনে। হ্যাঁ, বল। জি, জি। এই ক্যামেরা অন করতে পারেন। ভাই হ্যাঁ, অ্যাডমিশন হ্যাঁ, ফর্মটাতে দেখলাম। হ্যাঁ। জি ভাই। ভাই অ্যাডমিশন ফর্মটাতে দেখলাম যে যেখানে আর কি স্কলারশিপ অংশটা আছে, হুম, হুম। তো ওইখানে দেখলাম ভাই যে ফুল ফ্রি যে স্কলারশিপটা ওইটা জাস্ট ওয়ান মানে ফার্স্ট সেমিস্টারের জন্য দেওয়া আছে ভাই, আচ্ছা, পিএইচডি বা এটা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে না, না না, না, ভাই। না, এটা হচ্ছে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি একটা রুলস করেছে যে প্রত্যেকটা পিএইচডি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার টিউশন ফি ওয়েভ হবে। মূলত ইউনিভার্সিটির ফুল ফান্ড স্কলারশিপ হলে প্রফেসর ফান্ড হয় ম্যাক্সিমাম। প্রফেসর হয়তো তাকে 2 মিলিয়ন করে দিবে, কিন্তু ওর ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই স্টুডেন্টকে দিতে হয়। কিন্তু চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি এবার চিন্তা করেছে যে সকল পিএইচডি স্টুডেন্টরাই ফার্স্ট সেমিস্টার টিউশন ফি কোনো দিতেই হবে না। প্রফেসর যে পরিমাণ স্যালারি দিক সমস্যা নেই, ফার্স্ট সেমিস্টারে কোনো টিউশন ফি দিতে হবে না। মাস্টার্সের দিতে হবে, সমস্যা দিতে হবে, কিন্তু পিএইচডির কোনো টিউশন ফি দিতে হবে না। টিউশন ফি ওয়েভ থাকবে। তাহলে ভাই আমি যদি একটা একজন টিচারকে আর কি আমি অ্যাপ্রোচ করি, হুম। আর সে যদি ভাই অ্যাকসেপ্ট করে, তো সেক্ষেত্রে কি ভাই আমার মানে প্রথম সেমিস্টারে এটা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না যদি ভাই এটা? মাস্টার্সের হয়, মাস্টার্সে বেশ কিছু টিউশন ফি ওয়েভ করার সুযোগ থাকে। যেমন গ্লোবাল স্কলারশিপ আছে,
তারপরে হচ্ছে এসআরএস স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে এসআরএস স্কলারশিপ আছে, গ্লোবাল স্কলারশিপ আছে। আর এখন আমি যেটা বললাম 100% টিউশন ফি এটা বলে গ্লোবাল টিয়ার নামে একটা স্কলারশিপ শুরু হয়েছে, যেটা হচ্ছে সকল স্টুডেন্ট পাবে। আর যখন প্রফেসর ম্যানেজ করতে হবে তখন ওই গ্লোবাল টিয়ারটা পাবে না, কিন্তু এসআরএস স্কলারশিপ আছে, তারপরে গ্লোবাল স্কলারশিপ আছে। এই দুটার জন্য প্রফেসরকে একটু বলতে হয়, প্রফেসর এই দুটার ব্যাপারে আমাকে একটু আহ, হচ্ছে আপনি রিকমেন্ড করেন, দ্যাটস ইট। জি ভাই, তাহলে ভাই ভাই আমাদের লাস্টে এখন হুম হুম এখন স্কলারশিপের তো ভাই বিষয়টা আরেকটু যদি আইএলটিএস বলতেন। যেহেতু করি নাই ভাই, সেহেতু সেক্ষেত্রে ভাই আমি কি মানে প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই কথা ওই বিল্লাকে বললাম যে আইএলটিএস বাদেও 3টা রিকোয়ারমেন্ট থাকে এখানকার। সোননাম ন্যাশনাল ইউনিভার্সিটির 3টা রিকোয়ারমেন্ট থাকে, একটা হচ্ছে আইএলটিএস, একটা হচ্ছে টপিক লেভেল মানে কোরিয়ান প্রফিসিয়েন্সি, আর একটা হচ্ছে প্রফেসরের F1 ফর্ম, ফর্ম 1 সোননামের একটা ফর্ম আছে। এখন যদি প্রফেসর F1 এ তোমাকে এলিজিবল একটা সই করে দেয়, রিকমেন্ড করে দেয়, তাহলে ল্যাঙ্গুয়েজ বাদেও কোরিয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। জি ভাই, আমার কোশ্চেন শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি কোনো প্রশ্ন আছে নাকি শেষ করব? ভাই আমি একটা মেসেজ করেছিলাম যে বলেন বলেন, আবার বলেন। ইউনিভার্সিটি হ্যাঁ, ই ভিসা দেয় কিনা, বা না ই ভিসা সম্পর্কে না যদি না, একটু চট্টগ্রাম বলতেন। ন্যাশনাল ইউনিভার্সিটি ই ভিসা দেয় না। ই ভিসা আসলে মূলত প্রাইভেট ইউনিভার্সিটি গুলো একটু দিয়ে থাকে। চট্টগ্রাম ন্যাশনাল ইউনিভার্সিটি ই ভিসা দেয় না। আর লাস্টে আপনি একটা স্কলারশিপের কথা বললেন যে গ্লোবাল স্কলারশিপ, যেটা হ্যাঁ ক্যাটি নাকি একটা স্কলারশিপের কথা বললেন, হ্যাঁ, স্কলারশিপ আরেকবার বলতেন এটা তাহলে। হচ্ছে ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি ওয়েভারের জন্য। যদি কেউ প্রফেসর ম্যানেজ করে, সেক্ষেত্রে যদি পিএইচডি তে কেউ এনরোল হয়, পিএইচডির জন্য মূলত এখানে মাস্টার্সের জন্য 3টা সেমিস্টারে টিউশন ফি দিতে হয়, পিএইচডির জন্য টিউশন ফি দিতে হয় 4টা সেমিস্টার। 3টা সেমিস্টারের পরে গিয়ে টিউশন ফি দিতে হয় 8%। কেউ যদি ডিগ্রি আর একটু এক্সটেন্ড করতে চায় তাকে দিতে হয় 8% গোটা টিউশন ফি। কিন্তু যদি তার প্রফেসর ম্যানেজ থাকে, প্রফেসর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকমেন্ড করে স্কলারশিপের জন্য। কিন্তু কেউ যদি পিএইচডি তে এনরোল হয়, সে 100% সে টিউশন ফি ওয়েব পাবে ফার্স্ট সেমিস্টারের জন্য, তাকে 1 টাকাও দিতে হবে না, কোনো স্টুডেন্টকেই দিতে হবে না, যদি ভর্তি হওয়ার সুযোগ পায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের। আর যদি সে প্রফেসর ম্যানেজ করতে পারে, তাহলে সে ওই টিআর, গ্লোবাল টিআর না পেলেও এসআরএস থাকে, এবং প্রফেসর ম্যাক্সিমাম ক্ষেত্রে ফান্ড অনেক সময় পেমেন্ট করে দেয়। এটা ডিপেন্ড করে আসলে কেমন হবে। থ্যাংক ইউ ভাই। আর আপনি একটা মেইল, একটা ফরম্যাট যদি শেয়ার করতে পারবেন যদি ভালো হতো আর কি, আমার আসলে বুঝতে। ডোন্ট মেইল মাইন্ড ভাই। ফরম্যাটটা ডিপেন্ড করে ব্যাক পার্সন টু পার্সন। তবে অ্যাজ ইউজুয়াল প্রথম মানুষ ইন্ট্রোডাকশন দেয়, যে সাপোজ আমি সাইদুর রহমান, আমি এখান থেকে অনার্স করছি, এখান থেকে মাস্টার্স করছি, আমার ব্যাচেলার, আমার হচ্ছে সাবজেক্ট এটা ছিল, আপনার এই ব্যাপারের এই বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, আমি আপনার রিভিউ, আপনার সিবি, আপনার ওয়েবসাইট দেখেছি, আপনার এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, আমি এই ব্যাপারে কাজ করতে চাই, যদি আপনার ফান্ড থাকে, সুযোগ থাকে, তাহলে আমাকে সুযোগ দিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই মেসেজটুকু করে। হয়তো ওর ওই লাইনটা আরেকটু বাড়াই, যে আপনার এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, এই ব্যাপারে আমি কাজ করতে চাই। প্রফেসরের ফান্ড থাকলে প্রফেসর হয়তো রেসপন্স করে, এই এতটুকুই। এটা এখন কে কোন ভাবে সাজিয়ে লিখবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে আচ্ছা খুব ঠিক বাজে আছে ভাই, মেইলেও হয়তো ধন্যবাদ। সুযোগ পেয়ে যেতে পারে, আবার অনেকেই ভালো মেইল না করলেও সুযোগ পায় না, অনেক ক্ষেত্রে অনেক রিজেকশন হয়, এটা ডিপেন্ড করে। তাহলে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর আমাকে বাংলাদেশ এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াতে হবে হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি। ভিসার জন্য দাঁড়াতে হবে, এবং এটা ফার্স্ট কলে যদি কেউ অ্যাপ্লাই করতেই চান, ফার্স্ট কলে করবেন। ফার্স্ট কলে করলে ওই এম্বাসি সিস্টেমেও এত ভিড় হয় না, এত প্যারা হয় না। কিন্তু ও যদি সেকেন্ড কলে করে, তাহলে তার প্রবলেম হয়ে থাকে, যে ওই ভিসা পাওয়া নিয়ে নানান বিষয়ে ইস্যু হয়ে থাকে। ওই জন্য সবসময় যারা এই আগে সন্নামের এর আগের সেমিস্টার গুলো শুধু একটা কল থাকতো, কিন্তু এখন 2টা কল হচ্ছে, এটা তার সুবিধা। জি ভাই, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ। ওকে। আর আরেকটা বিষয় জানলাম যে বাংলাদেশ থেকে এম্বাসিতে গেলে নাকি ভিসার ইস্যুটা অনেকটা কমে যায়, বা পাওয়াটা অনেক না, টাফ হয়ে আসলে যায়। ব্যাপারটা আসলে এরকম না। এটা কারোর প্রোফাইল যদি ভালো থাকে, তাহলে কোরিয়ান ভিসা আসলে রিজেক্ট হয় কম। সে যদি মূলত স্টুডেন্ট হয়, মূলত ভিসা রিজেক্ট হয় কোরিয়ার হচ্ছে ব্যাচেলারের ভিসা ভিসা হইতে চায় না, একটু ঝামেলা করে, ফান্ড টান্ড নিয়ে একটু প্যারা থাকে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এরা ফান্ড বাদে আসবে,
এবং এসে তো কাজ করবে। ব্যাচেলারে একটু প্রবলেম হয়, কিন্তু মাস্টার্স পিএইচডি তে এই ধরনের প্রবলেম খুব একটা হয় না, যদি সে অথেন্টিক স্টুডেন্ট হয়। দ্যাটস ইট। ধন্যবাদ ভাই আপনাকে ওকে, অনেক। আপনি ওকে, সময় ঠিক দিয়ে আছে। কথা বলছেন ওকে আমাদের ভাই, সাথে। ঠিক আছে, সমস্যা নেই। রিফাত তাবাসসুম বলছেন যে ভাইয়া, হার্ড কপি পাঠানোর পরে কতদিন লাগতে পারে কোরিয়াতে যেতে? অ্যাজ 1st মে লাস্ট ডেট। আমার কবের মধ্যে ডকুমেন্ট পাঠানো উচিত? ডকুমেন্ট আসলে পৌঁছাইতে 2 দিন লাগে, 2 ওয়ার্কিং ডেজ। এরা মনে হয় 3 ওয়ার্কিং ডেজ লেখে। যদি কেউ ঢাকা থেকে পাঠায় তাহলে চন্নামে এসে পৌঁছাতে লাগবে 2 দিন, 2 ওয়ার্কিং ডেজ। 2 ওয়ার্কিং ডেজ লাগবে। ফার্স্ট দিন আমি যেমন একদিন আমি একটা পাঠাইছিলাম। আমার একটা মানে ইনফরমেশন ঘাটতি ছিল, যার জন্য আমি ওটা পাঠাইছিলাম। আমার সময় লাগছিল আগে 2 দিন, জাস্ট 2 দিন। সো এটা কোনো প্রবলেম হবে না। দুই সব, তবে আমি রিকমেন্ড করব অ্যাটলিস্ট 7 ওয়ার্কিং ডেজ আগে, 7 দিন আগে পাঠাতে হবে। যেমন এই সেশনের লাস্ট কল হচ্ছে কত তারিখে, আমি এক্সাক্ট দেখতে হবে। তবে 2 দিন, 7 দিন আগে পাঠানো উচিত, 7 দিন অ্যাটলিস্ট। তাহলে আজকে এই পর্যন্তই। আর কি কারো কোনো প্রশ্ন আছে কি? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি শেষ করব সেশনটা। হ্যালো, তাহলে রাকিবুল, ভাই বিল্লাহ, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই ভাই পর্যন্ত। হ্যাঁ, বলেন। আরেকটা মিনিট দিবেন। বলেন, বলেন। ইন্টিগ্রেটেড প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে? ইন্টিগ্রেটটা হচ্ছে মাস্টার্স মাস্টার্স প্লাস লিডিং পিএইচডি, মানে এটা মাস্টার্স এবং পিএইচডি একসাথে হয়। হ্যাঁ, এটা বেনিফিটটা কিরকম? মানে আহ, বেনিফিটটা কিরকম আছে? যেমন মাস্টার্স বা পিএইচডি ক্ষেত্রে আলাদা আলাদা, যেরকম আলাদা ফান্ডিং পেয়ে থাকে, মাস্টার্স ইন্টিগ্রেটেড এরকম পেয়ে থাকে কিনা, বা কয়টা সেমিস্টার থাকে ইন্টিগ্রেটেড নিয়ে? ও আচ্ছা, আচ্ছা, এটা আসলে মাস্টার্স ইন্টিগ্রেট পিএইচডিটা হয় হচ্ছে উম, আপনার মাস্টার্সের ক্ষেত্রে 3টা সেমিস্টার, পিএইচডির ক্ষেত্রে 4টা সেমিস্টার। তাহলে গোটা গেলে কয়টা সেমিস্টার দাঁড়ায়? গোটাতে যদি আলাদা আলাদা করে সেক্ষেত্রে তাকে আলাদা আলাদা ডকুমেন্টস, আলাদা আলাদা 2বার আপনার হচ্ছে ডিগ্রি নিতে হয়, 2বার ডিফেন্স দিতে হয়, এবং অলমোস্ট মাস্টার্সে 24 ক্রেডিট ফিল আপ করতে হয়, পিএইচডি তে 36 ক্রেডিট। তাহলে 24 ক্রেডিট করতে প্রত্যেক সেমিস্টার মানুষ 9 ক্রেডিট করে নিতে পারে। তাহলে 9 দুগুণে 18, 3 9 27, আর ফোর্থ সেমিস্টারে 3 9 27, 24 ক্রেডিট। তার মানে 3 সেমিস্টারে মাস্টার শেষ করতে পারে, এবং ফোর্থ সেমিস্টারে হচ্ছে পিএইচডি শেষ করতে পারে। তাহলে অলমোস্ট তাকে অ্যাটলিস্ট 7 সেমিস্টার লাগে। কিন্তু ইন্টিগ্রেট করলে তাকে একবার ডিফেন্স দিতে হয়, তাহলে সে 6 সেমিস্টার, 54 ক্রেডিট লাগে। তাহলে 54 ক্রেডিট করলে সে 6 সেমিস্টার, মানে 3 ইয়ারেই সে মাস্টার্স পিএইচডি শেষ করতে পারে। আর 1 বছর হলে 4 বছরে মাস্টার্স পিএইচডি শেষ করতে পারে। কিন্তু কখনোই কেউ ও, আলাদা আলাদা হইলে মাস্টার্স পিএইচডি আলাদা করে সে হুম। শেষ করতে পারবে না। তাহলে তো এটা তো ভালোই অপরচুনিটি। হ্যাঁ, এটা ক্ষেত্রে ফান্ডিং পাওয়া যায় ভাই? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি প্রফেসরের একটা লং টার্ম ফান্ড থাকে, যদি একটা ভালো ফান্ড থাকে, তাহলে প্রফেসর মাস্টার্স লিডিং পিএইচডি নিতে চায়, মানে ইন্টিগ্রেটেড নিতে চায়। ইন্টিগ্রেটেড বুঝছি। নিলে সে দীর্ঘদিন ওখানে থাকতে পারে, তাহলে সে ফ্যাসিলিটি ভালো পাবে। ওই জন্য অনেক ক্ষেত্রে অনেক প্রফেসর চায় মাস্টার্স লিডিং পিএইচডিতে। কিন্তু এখানে আরেকটা আমার ব্যক্তিগত, এটা খুব শর্ট ডিউরেশনে করা সম্ভব, কমপ্লিট করা সম্ভব। 5 ইয়ারে মাস্টার্স পিএইচডি শেষ করা সম্ভব, কিন্তু আলাদা আলাদা হয়ে 5 ইয়ারে কমপ্লিট করাটা কোয়াইট ইম্পসিবল অ্যান্ড রিয়েলি হার্ড। হ্যাঁ, ডেফিনেটলি। ধন্যবাদ ভাই। ওকে, ঠিক অনেক আছে। কোশ্চেন করতেছি না, আপনাকে। আসলে ফার্স্টে কেউ আসলে এই ধরনের কোশ্চেন তার আসাটা খুব স্বাভাবিক। এই কোশ্চেন আমিও করছি। আমিও হয়তো আমি এম্বাসেডরের কাছ থেকে করছি, কিংবা অনলাইনে করছি। বিভিন্নভাবে আসলে এই সাহায্যটা বাদে আসলে রান করা কঠিন। না হলে হয়তো কোনো কারো থেকে সাহায্য নিতে হয়। কারো না কারো তো সাহায্য আসলে প্রয়োজন হয়ই। না এজেন্সি সাহায্য নেয়। কিন্তু কোনো না কোনো সাহায্য তো তার প্রয়োজন হয়। আমাদের দেশের কমিউনিটি হয়তো এত স্ট্রং না। এখানে আসার পরে দেখা যাবে অন্যান্য দেশের কমিউনিটি অনেক বেশি স্ট্রং। এটা ট্রু ভাই। হুম।
আমাদের দেশের এদের বেশ কিছু প্রবলেম থাকে যার জন্য আসলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। এদের অনেক প্রবলেম থাকে, অনেক কিছু করে যেটা আসলে বুসানে একটা ইউনিভার্সিটির মসজিদে মানে ফেসবুকে মানে ভাইরাল হয়েছে। সব যদি কোরিয়ানে আমার একটা গ্রুপ আছে, আপনারা জয়েন্ট হতে পারেন, যে কোরিয়ান স্টাডি ফ্রি টিপস না কি জানি, এমন একটা আমি গ্রুপ খুঁজি, চাইলে ওখানে মেসেজ করতে পারেন। যে কোনোভাবে আসলে যদি আসার আগ্রহ হয় তাহলে আসতে হবে, সমস্যা নেই। তা ওখানে ওরা মসজিদে গিয়ে যেখানে থেকে উজুখানায় থুতু ফেলে, এটা সেটা নানান ইস্যু। তা ওরা হচ্ছে বাংলায় লিখেছে মসজিদে যে মসজিদ পরিষ্কার রাখবে। তারপরে আরো বেশ কিছু কথা লিখেছে। যাই হোক, সেটা অশোভনীয় কথা, সেটা নাই বা বললাম। মানে বাংলাদেশের মানুষের এই জন্য মানুষ আসলে পরিচয় দিতে চায় না। আসলে অনেক প্রবলেম হয়, ঝুট ঝামেলা হয়, কথা দিয়ে কথা রাখে না, মানুষ আসলে এত ঝামেলায় যেতে চায় না, যার জন্য আসলে মানুষ সাহায্য করে না। কিন্তু আমরা সাহায্য না করলেও তো আসলে রান করাটা কঠিন, আসাটা কঠিন। আমরা চাইবো সবাই আমরা আসি, ভালো থাকি, এতটুকুই। ওকে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই ওকে, আপনাকে অনেক। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।